আমি এখানে তোমাদের আহ, আজকে তোমাদের আমি শুরু করব জয়েনিং পার্ট। জয়েনিং জয়েনিং পার্ট ওয়ান। প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ জয়েনিং। জয়েনিং কথাটার অর্থ কি? জয়েনিং কথাটার অর্থ হচ্ছে দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে রূপান্তরিত করা। দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে রূপান্তরিত করার যে প্রসেস তাকে বলা হয় জয়েনিং। The process of converting two or three sentences into a single one is rightly called joining. বুঝা গেল? The process through which two or more than two sentences are joined together is rightly called joining. অর্থাৎ যে পদ্ধতিতে আমরা দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে পরিণত করি সেই পদ্ধতির নামকে বলা হয়েছে জয়েনিং। জয়েনিং শিখতে হলে প্রথমে কি করতে হবে? আমাদের বাক্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা উচিত। উই শুড হ্যাভ এ ফেয়ার কনসেপশন অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। আমি সেন্টেন্সের প্রকার তোমাদেরকে বলেছি। আমি সেন্টেন্সের যখন ন্যারেশন করাই বা ভয়েস করাই বাক্যের প্রকারের কথা বলেছি, বাক্যের কাইন্ডস এর কথা বলেছি, বাক্যের বিভিন্ন রূপের কথা বলেছি। অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়েছি যে বাক্যের চেহারার ভিত্তিতে, রূপের ভিত্তিতে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, সাজেস্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু আমি আজকে আলোচনা করব বাক্যের স্ট্রাকচারাল তফাৎ। বাক্যের গঠনের দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে বলবো আমরা সেন্টেন্সকে 3 ভাগে কিভাবে ভাগ করবো দেখো। নাম্বার 1 হচ্ছে সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং থার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। বুঝে গেছে? সেন্টেন্সকে গঠনের দিক থেকে আমি 3 ভাগ করে দেখিয়েছি। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় নম্বর কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। আমি একটু একটু করে বলে দেব, একটু একটা স্বচ্ছ ধারণা তোমাদের দিয়ে দেব। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সটা কি? অ্যান্ড হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সটা কি? এবং মোর ওভার হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড বাক্যটা কেমন? বুঝা গেল? সিম্পল সেন্টেন্স কেমন, কমপ্লেক্স সেন্টেন্স কেমন এবং কম্পাউন্ড সেন্টেন্স কেমন তোমাদেরকে আমি বুঝাবো আগে। তারপর একটু ধারণা দেওয়ার পর আমি আলোচনা করতে শুরু করব যে জয়েনিং কিভাবে করা যায়। প্রথমত সিম্পল সেন্টেন্সের কথা বলি। আমি সব মিটিয়ে দিচ্ছি, একটু নোট ডাউন করে নেবে। সিম্পল সেন্টেন্স এটাকে বলা হয় সরল বাক্য। সিম্পল সেন্টেন্সকে বলা হয় সরল বাক্য। ডেফিনিশনটা কেমন?
সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে a sentence having only one finite verb is called a simple sentence. মানে কি? A sentence having only one finite verb is called a simple sentence. যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। পরে থেকে বোঝার চেষ্টা করো, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এমন একটা বাক্য সিম্পল সেন্টেন্স যে বাক্যের মধ্যে একটি মাত্র থাকে ফাইনাইট ভার্ব। কেমন? I am well today. অথবা we have a big playground. অথবা she is writing an answer. তিনটে বাক্য থেকে লক্ষ্য করো, প্রত্যেকটা এভরি অ্যান্ড ইচ সেন্টেন্স বিয়ার্স এ ফাইনাইট ভার্ব। এভরি অ্যান্ড ইচ সেন্টেন্স বিয়ার্স এ ফাইনাইট ভার্ব। প্রথম বাক্যটাকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো আই অ্যাম ওয়েল টুডে, এখানে একটি মাত্র ভার্ব রয়েছে ফাইনাইট ভার্ব অ্যাম, একটি মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে বিভার্ব অ্যাম। তাহলে এক নম্বর বাক্য সিম্পল সেন্টেন্স, এতে কোনো সন্দেহ আমাদের থাকতে পারে না। উই শুড হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় বাক্যটা আমরা পড়বো উই হ্যাভ এ বিগ প্লেগ্রাউন্ড। উই হ্যাভ আ বিগ প্লেগ্রাউন্ড, এই সেন্টেন্সে আমরা দেখছি একটি মাত্র ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ হ্যাভ। হ্যাভ ছাড়া কোনো ভার্ব এই বাক্যের মধ্যে নেই, কাজেই দিস ইজ অলসো কল্ড এ সিম্পল সেন্টেন্স। যেহেতু এখানে একটা মজার জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বিভার্ব এবং হ্যাভ ভার্ব কোনো সময় এরা ফাইনাইট ভার্ব এবং কোনো সময় এরা নন ফাইনাইট ভার্ব। মানে কি বলবো, নন ফাইনাইট বলবো না, বলবো এক্সিকিউটেড ভার্ব। বিভার্ব এবং হ্যাভ ভার্ব যখন একাই কোনো বাক্যের অর্থ প্রকাশ করে, বিভার্ব এবং হ্যাভ ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওজ এবং ওয়ার এবং হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরা কোনো কোনো সময় একাই বাক্যের অর্থ প্রকাশ করে, তখন তারা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যখন তারা একটা বাক্যে নিজে শেষ কথা বলে না, নিজে অর্থ প্রকাশ করে না, অন্য একটি ভার্বকে সাহায্য করে অর্থ প্রকাশের জন্য, অর্থাৎ টেন্স মোড গঠন করতে সাহায্য করে অন্য ভার্বকে, তখন আমরা এই বিভার্ব এবং হ্যাভ ভার্বকে বলবো কি বলবো, এক্সিকিউটিভ ভার্ব, মেন ভার্ব নয়। দেখো মনের জিনিস আই এম ওয়েল টুডে, এখানে অ্যাম ছাড়া আর কোনো প্রকার ভার্ব নেই, এখানে অ্যাম ফাংশনস অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। অ্যাম ছাড়া কোনো প্রকার ভার্ব এই বাক্যে যুক্ত নেই, কাজে বিভার্বটা এখানে মানে স্বয়ং সম্পূর্ণ। এই যে স্বয়ং সম্পূর্ণ, তখন তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। বুঝা গেছে? আমরা দ্বিতীয় নম্বর সেন্টেন্সটাকে যদি অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখবো যেখানে হ্যাভটা মানে হিয়ার ইন দ্য সেকেন্ড সেন্টেন্স হ্যাভ ফাংশনস অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। আমরা হ্যাভ ছাড়া এই বাক্যেও আর কোনো ক্রিয়াপদ বা ভার্ব দেখতে পাচ্ছি না, কাজে এই ভার্বটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। বাট আমরা যদি 3 নম্বর বাক্যটাকে অ্যানালিসিস করি, 3 নম্বর বাক্য
একটু ভালো করে বুঝবে। এখানে রয়েছে সি ইজ রাইটিং অ্যান অ্যান্সার, সে একটু উত্তর লিখছে। এখানে দেখো এখানে বিভাগ আছে, এখানে বিভাগ আছে, কিন্তু বিভাগ এখানে ইজ, এখানে বিভাগটা একাই অর্থ প্রকাশ করছে না। কি করছে এখানে? বিভাগের ফাংশনটা কি? বিভাগের ফাংশন হচ্ছে রাইট ভার্বকে সাহায্য করা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য। তাহলে আই ক্যান সে দ্যাট হিয়ার বিভাগ or is not the principal verb, but its function in the sentence is to help the main verb right to make present continuous tense. কাজে যেহেতু এখানে ইসটা অ্যাবসলিউট ভার্ব নয়, প্রিন্সিপাল ভার্ব নয়, মানে নিজে একাই অর্থ প্রকাশ করছেন না, মানে নিজে একাই বাক্যটা গঠন করছেন না, তার কাজ হচ্ছে মাত্র রাইটকে সাহায্য করা, রাইট ভার্বকে সাহায্য করা, প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স তৈরি করার জন্য, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য। তাই আমরা তৃতীয় নম্বর বাক্যটাকে বলবো সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার কি? এবার দেখো, আমি তোমরা আশা করি ঢুকে নিয়েছো। এবার আমি কমপ্লেক্স সেন্টেন্সের কথা আলোচনা করব। complex sentence. কমপ্লেক্স সেন্টেন্স এর বাংলা মানে হচ্ছে জটিল বাক্য। এটাকে বলা হয় জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা জটিল বাক্য। কিভাবে এর ডেফিনিশনটা কেমন? এ সেন্টেন্স having having a main clause and one or more and on or more than on subordinate clause is called a complex sentence. A sentence having a main clause, a sentence having a main clause and one or more than subordinate clause is called a complex sentence. অর্থাৎ কি বাক্য মানে হচ্ছে? বলা হচ্ছে যে বাক্যের মধ্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, যে বাক্যের মধ্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তাহলে এর ক্যারেক্টারটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের থেকে একটু আলাদা। সিম্পল সেন্টেন্সে যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব ছিল, তার মানে একটি মাত্র ফাইনাইট ভার্ব একটি মাত্র ক্লজ তৈরি করে। সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব ছিল, তার মানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ। আর এখানে তা হচ্ছে না, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং থাকবে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এই ধরনের বাক্যকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বডি দিকে তাকাও, আমরা দেখাবো যে আর কমপ্লেক্স সেন্টেন্সে আমি একটু জাস্ট সিনট্যাক্সটা বলে দিই। সিনট্যাক্সটা হচ্ছে এইরকম, যে এইরকম হয়, এর স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচার হয় এইরকম, এইরকম মেন ক্লজ প্লাস লিঙ্কার প্লাস সাবঅর্ডিনেট ক্লজ।
মেন ক্লজ প্লাস লিঙ্কার। লিঙ্কার কাকে বলা হয়? লিঙ্কার হচ্ছে এমন একটা শব্দ যে দুটো বাক্যের মধ্যে লিঙ্ক করে দেয়। একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা ইট, আরেকটা ইট সাজিয়ে আমরা ইমারত তৈরি করি। কিন্তু একটা ইটের পর আরেকটা ইটকে রাখতে হলে দুটো ইটকে সংযুক্ত করার জন্য সিমেন্ট, বালি, মশলা ইত্যাদি দরকার। এই যে দুটো ইটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে সিমেন্ট, বালি অর্থাৎ মশলা, তাকে আমরা বলবো লিঙ্কার। দুটো ইটের মধ্যে লিঙ্কার। সিমিলারলি একটা মেন ক্লজের সঙ্গে যখন সাবঅর্ডিনেট ক্লজকে লিঙ্ক করা হচ্ছে তখন একজন তৃতীয় অডের দরকার, যার নাম হচ্ছে ব্যাকরণবিদরা দিয়েছেন লিঙ্কার। আমি একটা উদাহরণ দেখাবো, দিয়ে শেষ করছি। যেমন মিস্টার বোস is a good man who lives in this village. Mr. Bose is a good man who lives in this village. এখানে দেখো, Mr. Bose is a good man. This is the principal clause. And who lives in this village, এটি হচ্ছে সাবজেক্ট ক্লজ। এটাকে বলবো আমরা পিসি বা এমসি, প্রিন্সিপাল ক্লজ অথবা মেন ক্লজ। আর এটাকে বলবো আমরা এসসি অর্থাৎ সাবজেক্ট ক্লজ। হু থেকে শুরু করে ভিলেজ পর্যন্ত, আর মিস্টার থেকে শুরু করে ম্যান পর্যন্ত, এটা হচ্ছে পিসি বা এমসি। বুঝতে পেরেছো? পরবর্তীতে ক্লাসে আমি বুঝাচ্ছি।